মাঘ মাসের ছুটির সকাল। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে এবার, তবে শীতের সাথে সাথে আজ রোদটাও বেশ ভালো জোরালো। এই শীতে গায়ে লাগলে বেশ আরামই লাগে। এরকম একটা শীতের সকাল তো বেড়াতে যাওয়ার জন্য মোক্ষম। তবে আমাদের বেড়াতে যাওয়া মানে ওই এই বেলাটুকু, কাল থেকে তো আবার কাজে যাওয়ার তারা। তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমি আর কিশোরী। গন্তব্য কলেজ স্ট্রিট। কিছু কিনি বা না কিনি, ওখানে গেলে বিভিন্ন বই আর নানা অ্যান্টিক জিনিসের সমাহার চোখকেও যেন আরাম দেয়। আমরা যখন কলেজ স্ট্রিট পৌঁছলাম তখন ঘড়িতে ওই বেলা 10টা। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পরে হঠাৎ আমাদের চোখ পড়ল একটি বেশ পুরনো দোকানের ওপর। এর আগেও বহুবার ওখানে গিয়েছি আমরা, তবে জিনিসের যা দাম কেনা হয়নি কিছু। ওখানে নানা রকম ঐতিহ্যবাহী এবং অজানা ভাস্কর্য আর বিভিন্ন রকম সনাতনী দেবদেবীর প্রচুর মূর্তির সমাহার। তার মধ্যে কিছু মূর্তি আমাদের সাধারণ মানুষের প্রাত্যহিক আরাধনা, আবার কিছু দেবদেবীর মূর্তি আরাধনা তো দূরস্থ, আমাদের সাধারণ মানুষজন কখনো চোখেও দেখেনি সেরকম মূর্তি, নামও জানে না। আজ ওই দোকানে ঢুকতেই এমনই এক মূর্তি চোখে পড়ল আমাদের। প্রথমে অবশ্য মূর্তিটা কিশোরীর চোখেই পড়ে, পরে ওই আমাকে দেখায়। মূর্তিটা আমাদের চেনা কোনো দেবমূর্তি নয়, তবে অতি পরিচিত এক দেবতার সাথে কিছুটা মিল পরিলক্ষিত হয়। তিনি হলেন গণেশ। তবে সাধারণ গণেশ মূর্তির থেকে এই মূর্তি অনেকটাই পৃথক। এনার গাত্রবর্ণ নীল, 6টি হাত, মস্তক ভাগ হস্তির যেরকম সাধারণ গণেশ মূর্তির হয়। 6টি হাতে পৃথক পৃথক ফল, ফুল এবং অস্ত্রের সমাহার। তবে সব থেকে বেশি যা দৃষ্টি আকর্ষণ করছে তা হলো দেবের বাম উরুতে অধিষ্ঠাত্রী একজন সম্পূর্ণ নগ্ন নারী মূর্তি। এই হলো মূর্তির বাহ্যিক বর্ণনা। কিশোরীর দিকে চাইতেই বুঝলাম ও নিজেও এই মূর্তিটি সম্পর্কে কিছুই জানে না। তবে যেহেতু এই দোকান থেকে কোনোদিন কিছু কেনার দুঃসাহস আমাদের হয়নি এবং ভবিষ্যতে হবে বলেও মনে হয় না, তাই আর দোকানের মালিককেও লজ্জার খাতিরে কিছু জিজ্ঞেস করতে পারলাম না আমরা। তবে আমাদের মনে গভীর জিজ্ঞাসা চিহ্নের নিরাসনে একজনই আমাদের সাহায্য করতে পারবে। তিনি আর কেউ না, আমাদের ঠাকুর মশাই, মানে তারানাথ জ্যোতিষার্ণব। কিশোরীও দেখলাম আমার কথায় সম্মতি জানালো। ঠিক হলো, এখান থেকে আমরা সোজা তারানাথ তান্ত্রিকের বাড়ির দিকেই রওনা দেব। তারানাথই একবার আমাদের গণেশের এক বিশেষ রূপের সাথে পরিচয় করিয়েছিলেন তার দেব দর্শন গল্পের মাধ্যমে। হয়তো এই দেবী মূর্তিও সেই রকম গণেশের বিশেষ কোনো রূপ। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেল। কিশোরী মনে করে তারানাথের জন্য এক প্যাকেট পাসিংশ নিয়ে নিল। দরজার কড়া নাড়তেই কিছুক্ষণ পর চারি এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখলাম তারানাথ বেশ আয়েশ করে বসে আছে, তবে তার সারা মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ। আমাদের আসতে দেখেই গলা ঝেড়ে আমাদের উদ্দেশ্যে বললেন, আরে আরে বিভূতি যে, ও বাবা, সঙ্গে কিশোরীও আছে দেখছি। তো বেশ বেশ বেশ, এসো এসো এসো, ভেতরে এসো। তা হঠাৎ করে এতদিন পর মনে পড়লো আমার কথা? নাকি পথ ভুলে চলে এসেছো? বুঝলাম আমাদের অনেকদিন আসা হয়নি বলে তারানাথ বেশ অসন্তুষ্ট। কিশোরী ওনাকে শান্ত করবার উদ্দেশ্যে ওনার হাতে পাসিংশ এর বাক্সটা ধরিয়ে দিয়ে বলল, কি করব বলুন ঠাকুরমশাই, যা কাজের চাপ। তারানাথ একটু অবসন্ন গলাতেই বললেন, হ্যাঁ, তাহা অবশ্য ঠিক। তোমরা হলে গিয়ে সব ব্যস্ত মানুষ, আমার মতো বুড়ো মানুষের জন্য তোমাদের কি আর সময় থাকতে আছে? ও আমি ভালোই জানি, ওতে আর আমি কিছু মনে করি না। আরে ঠাকুরমশাই, এরকম বললে চলে? আপনার গল্প কিছুদিন পর পর না শুনলে তো আমাদের নিজেদেরই ভালো লাগে না, তার জন্যই তো ছুটে ছুটে আসি। তা সেটা কি আর আমি জানি না কিশোরী? হ্যাঁ, খুব জানি, খুব জানি। তোমাদের আমার কাছে আসার তো ওই একটাই উদ্দেশ্য, হ্যাঁ, গল্প শোনা। তাও তো সেসব বিশ্বাস করো না। হ্যাঁ, আসলে ওই ওই একটু সময় কাটানো আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি,
সবই বুঝি হে, বয়সটা তো কালে কালে কম হলো না? দেখলাম বিষয়টা জটিল হচ্ছে। কথাটা ঘোরানোর জন্যই তারানাথের কাছে তাড়াতাড়ি ওই দেবী মূর্তির কথা তুললাম। কি যে বলেন আপনি! আপনিই তো আমাদের সব প্রশ্ন, অজানা দ্বন্দ্বের একমাত্র উত্তর। এই যে দেখুন না, আজ আমি আর কিশোরী কলেজ স্ট্রিটে গিয়েছিলাম। উদ্দেশ্য আর কিছু না, একটু ঘোরাঘুরি। হঠাৎ করে একটি দোকানে এক অচেনা দেব মূর্তি দেখলাম। এই বলে তারানাথকে সেই মূর্তির সম্পূর্ণ বর্ণনা দিলাম। যতটুকু আমাদের সাধারণ চোখে প্রত্যক্ষ করেছে সেইটুকুই আর কি। পুরো ঘটনা শুনে তারানাথ একটু গলা খাকরে কেশে নিয়ে বলল, আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেজন্যই তারানাথের খোঁজ পড়েছে, কি বলো? হ্যাঁ, যাকে সে যা হোক, দেখো, তোমাদের বর্ণনা শুনে যেটুকু মনে হচ্ছে, এই মূর্তি হলো গিয়ে উচ্ছিষ্ট গণেশের মূর্তি। নাম শুনেছ কখনো? উচ্ছিষ্ট গণেশ। উচ্ছিষ্ট গণেশ? এই নাম তো কখনো শুনিনি। গণেশেরই কি কোনো বিশেষ রূপ এই উচ্ছিষ্ট গণেশ? কজনই বার জানে, তোমাদের দোষ নেই। হ্যাঁ, ঠিকই ধরেছ। উচ্ছিষ্ট গণেশ হলেন গণেশেরই একটি বিশেষ রূপ। সংস্কৃতি, শিল্পকলা এবং আশীর্বাদের সঙ্গে সংযুক্ত গণেশের এই রূপটি। দেখো, উচ্ছিষ্ট গণেশের হলো মোট 6টি হাত। প্রতিটি হাতে 6 রকম প্রতীকবাহী বস্তু থাকে। এক হাতে থাকে বীণা। বাদ্যযন্ত্র বীণা শিল্প সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। উচ্ছিষ্ট গণেশ সৃজনশীলতা এবং শৈল্পিক প্রচেষ্টা প্রচারের সাথে যুক্ত। আরেক হাতে থাকে ডালিম, যা উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক। এই ডালিম ফলটিকে শুভ বলে মনে করা হয় এবং এর প্রভাব মানব জীবনে সমৃদ্ধি ও আশীর্বাদ বয়ে আনে। এছাড়াও অন্যান্য সব হাতে ওই ধরো নীলপদ্ম, জপমালা, নতুন ধানের শীষ, এই সমস্ত পরিলক্ষিত হয় আর কি, যার প্রত্যেকটি মানব জীবনের কল্যাণে বিশেষ অর্থ বহন করে। বুঝতে পারলে? এতটা বলে তারানাথ একটু থামল। ঠিক তখনই কিশোরী বলে উঠল, আর দেবতার বাম বাহুতে এই নগ্ন নারীর প্রতিমূর্তি? ওই নারী হলেন কাম ও যৌনতার প্রতীক। আচ্ছা ঠাকুরমশাই, উচ্ছিষ্ট গণেশ নামকরণ কেন হয়? এইটা একটা ভালো প্রশ্ন করেছ বিভূতি। দেখো, উচ্ছিষ্ট শব্দের অর্থ কি? উচ্ছিষ্ট শব্দের অর্থ হলো আহারের পর খাদ্যের পরিত্যক্ত অবশিষ্টাংশ। কেমন তো? এই শব্দটি থেকেই উচ্ছিষ্ট গণেশ নামটি এসেছে। এখন প্রশ্ন হলো কেন এসেছে? আসলে এই শব্দটা এখানে তান্ত্রিক পরিপ্রেক্ষিতে প্রযুক্ত হয়েছে। আমাদের মুখে থেকে যাওয়া খাবারকে উচ্ছিষ্ট বলা হয়, তাই তো? এই খাবারে মুখে লালারস লেগে থাকে বলে হিন্দু ধর্মে এটিকে অশুদ্ধ বলে মনে করা হয়। আবার অনেকের মতে উচ্ছিষ্ট শব্দের সাথে যৌনতা, নগ্নতা এ সমস্ত যুক্ত। আচ্ছা, দাঁড়াও, কথাটা যখন উঠলই তখন তোমাদের একটা ঘটনা শোনাই এই উচ্ছিষ্ট গণেশ নিয়ে। ঘটনা মানে ওই আমার জীবনে ঘটে যাওয়া অতীতের এক বাস্তব অভিজ্ঞতা আর কি। বাবা, এ নিয়েও আপনার কাছে গল্প আছে? আবার সেই কথা? ওরে বাবা, গল্প নয়। আচ্ছা, কতবার তো বলেছি তোমাদের যে এসব আমার জীবনের সংগ্রহ করা অভিজ্ঞতা হে।
হ্যাঁ, আর সেটা থাকা তো অস্বাভাবিক নয় কিশোরী, তাই না? তোমরা যতই অবিশ্বাস করো, এই জীবনে আমার বিচিত্র সব অভিজ্ঞতা তো আর কম হয়নি। কি আর বলবো বলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে তর্কে বহু দূর। আহা কিশোরী, ঠাকুর মশাই আমাদের এ নিয়ে নিজে গল্প বলতে চাইছেন। আমাদের তো আশাটাই এই মূর্তি সম্পর্কে জানতে। গল্প তো উপরই পাও না, তুমি ঠাকুর মশাইকে চটাচ্ছ কেন? হ্যাঁ, ছাড়ুন তো ঠাকুর মশাই, আপনি বলুন। কিশোরীটা বেশি বেশি বলবো? বেশ, দাঁড়াও তাহলে। তার আগে একটু চা হয়ে যাক। চারিমা, চারিমা, আমাদের জন্য একটু চার মুড়ি মাখা আনতো। কিছুক্ষণ পরেই চারি 3 কাপ চা আর তেল জবজবে মুড়ি মাখা নিয়ে এলো। এক খাবলা মুড়ি মুখে তুলে নিয়ে সাথে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে তারানাথ শুরু করলেন তার গল্প। এই ঘটনা খুব বেশি দিনের নয়, আজ থেকে মাত্র 10 বছর আগের কথা। বুঝতে পারলে? তোমরা তো জানোই যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার হাতের অভাব কখনোই হয়নি, কিন্তু হাতে টাকা কিছুতেই থাকে না। এই নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। এমনই একদিন এরকমই এক শীতের সকালবেলা উঠোনে বসে রোদ পোহাচ্ছি, হঠাৎ একটা গলার স্বরে দড়ির দিকে তাকিয়ে দেখলাম যে একজন খর্বাকৃতি কৃষ্ণাঙ্গ লোক দাঁড়িয়ে। উঠে গেলাম তার কাছে। আগন্তুক বলে উঠল, ইয়ে তারানাথ, চিনতেই পারছো না নাকি? সত্যি বলতে প্রথমটা চিনতে পারিনি আমি, তবে পরে অনেকক্ষণ নিখুঁতভাবে পর্যবেক্ষণের পর মনে পড়ল, আরে এ তো আমার সেই কিশোর বয়সের বন্ধু অমল। মুখে একখানা চড়া হাসি টেনে বললাম, আরে আরে আরে, চিনতে পারবো না তাই কি হয় নাকি? এসো এসো এসো। তা তোমার খবর কি হে অমল? হ্যাঁ, সেই কোন ছোটবেলাতে তো গাঁ ছেড়ে পালালে, তা তারপর তো আর কোনো যোগাযোগই রাখুনি। কি ব্যাপার? তা তুমি ঠিকই বলেছ। আসলে বাবা মারা যাওয়ার পরেই আমি আর মা তো আমার মামা বাড়ি চলে যাই। আচ্ছা, কি আশ্চর্য অমল! হ্যাঁ, আরে কথা তো ফুরিয়ে যাচ্ছে না। তো তুমি আগে ঘরে এসো তো। হ্যাঁ, এসো এসো এসো, বসো আগে, জল চা খাও, বাকি কথা তারপরে শুনবো ধীরে সুস্থে। এসো 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 এসো, ভেতরে এসো এসো। অমল একটা শুকনো হাসি হেসে বাড়ির ভেতরে এলো আমার সাথে। জল আর গোটা কয়েক বাতাসা খেয়ে ও আবার বলতে শুরু করলো, আসলে কাউকে কিছু না বলে চলে যেতে হয় আমাদের। ও গায়ে তো নিজের বলতে কেউ ছিল না আমাদের। মা একা মেয়ে মানুষ, আমিও অনেকটা ছোট তখন, তাই মামি বললেন ওদের কাছেই গিয়ে থাকতে। মামা বাড়িতেও বিধবা মামি আর একমাত্র ছেলে ছাড়া আর কেউ ছিল না। তারপর বছর যেতে না যেতেই সেই মামাতো দাদাও দুদিনের জ্বরে মারা গেল। আর তারপর থেকেই মামার বাড়িতে সমস্ত কাজের দেখাশোনা, মা ও মামির দেখাশোনা, তারপর বিয়ে সংসার, এসবে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তা তো বুঝলুম। তা এতদিন পরে আমাকে মনে পড়ার কি কিছু বিশেষ কারণ তৈরি হয়েছে? হ্যাঁ, তা তুমি ঠিকই ধরেছ তারানাথ। কলকাতায় আমার আসা জমি সংক্রান্ত এক কাজে। এখানে এসেই তোমার নাম শুনি। কেন জানি না মনে হচ্ছিল এই তারানাথই আমার সেই কিশোর বয়সের বন্ধু তারানাথ। সেই বয়স থেকেই তো তোমার কতই আশ্চর্য কাণ্ড দেখে এসেছি হে। তা তোমার ধারণা দেখছি একেবারে ঠিক। তা যাই হোক, এবার বলো তো সমস্যাটা ঠিক কি? আসলে সমস্যাটা আদতেই সত্যি নাকি কেবল আমার মনের ভ্রম জানি না, কিন্তু বিশ্বাস করো, এই চিন্তায় আমি বিগত 6 মাস ঠিক করে ঘুমোতে পারিনি। আসলে আমার মামার বাড়িতে বেশ কয়েক প্রজন্ম ধরে
এক অদ্ভুত ঘটনা ঘটে আসছে। তাও ধরো 3 থেকে 4টি প্রজন্মে এক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটে আসছে। কি ঘটনা বলো তো? আসলে আমার মামার বাড়িতে কোনো পুরুষের বয়স 25 পেরোয় না, মানে ঠিক 25 বছরে পা দিয়েই ওদের মৃত্যু হয়। আমার মামার বাড়ির দাদু, তার বাবা, এমনকি আমার মামা সহ সকলেরই এক বয়সে মৃত্যু হয়েছে। তার আগে ওনাদের বিবাহ হয়ে গিয়েছিল বলে সন্তানাদি হয়েছিল, কিন্তু আমার মামা তো দাদা হয়তো ইচ্ছে করে বিবাহ করেননি, কারণ ততদিনে তাদের মনে একটা ভীতি তৈরি হয়েছিল এই বিষয়টা নিয়ে। এও এক কারণ হতে পারে আমাদের মামার বাড়িতে এসে থাকার জন্য এতটা জোর করার। তা সে যাই হোক, মামা তো দাদার মৃত্যুর মাধ্যমেই মামার বাড়ির শেষ প্রদীপও মুছে যায়। আমি যতই ও বাড়ি দেখাশোনা করি, কিন্তু আদতে তো ওদের বংশধর আমি নই। আর ও বাড়িতেই আমি আমার 25 বছর পার করেছি। 25 কেন, আজ 50-এর কোটায় এসে দাঁড়িয়েও বহাল তবিয়তে আছে। তাই আমার মনে হয়েছিল ওই ঘটনার পুনরাবৃত্তি যদি কোনো অভিশাপ হয়েও থাকে, তা মামাতো দাদার অর্থাৎ ওই বংশের শেষ প্রদীপের মৃত্যুর সাথে সাথেই কেটে গেছে। বেশ অনেকক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে অমল থামল। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তা অভিশাপ যখন কেটেই গেছে, তাহলে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন অমল? আমার কথাটা শুনে অমল যেন একটু অন্যমনস্ক হয়ে গেল। খুব ধীর গলায় বলল, ভয়? শুধু ভয় না, আতঙ্ক বলো তারানাথ, আতঙ্ক। এতটা বলে নিজেকে কিছুটা সামলে নিয়ে অমল বলল, আসলে আমার একটি মাত্র ছেলে, ওর নাম মোহন। 24 বছর বয়স, কলেজ পাশ করেছে সবে। এখন একটা প্রকাশনার অফিসে কাজ করে। এখনকার যুগের ছেলে, বুঝতেই তো পারছো, এইসব গল্প ওর কাছে গল্প গাছা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে ও ভীষণ ভয় পেয়ে আছে তারানাথ। ও নাকি একটা কালো ছায়া দেখছে ওর চারিপাশে গত 6 মাস ধরে। প্রথমটাও পাত্তা দেয়নি বিষয়টা, কিন্তু পরে যখন দেখে ওই ছায়া ওর পিছু ছাড়ছে না, আমাদের সবটা বলে তখন। আসলে এখানেও একটা গল্প আছে। আমার মামা বাড়ি সব পুরুষে মৃত্যুর আগে একটা গোটা বছর এমন ছায়া দেখতে পেত। এই ঘটনা আমাদের সকলেরই জানা। তাই ওর এই কথা শুনে আমার মা, মামি, ওর মা, আমি, এমনকি আমার ছেলেও ভীষণ আতঙ্কে আছে। এই তো স্বয়ং মৃত্যুর সংকেত। কিন্তু তারানাথ, আমার ছেলে তো ওদের বংশধর নয়, তাহলে আমার ছেলের ওপর এই কালো প্রভাব কেন? সমস্ত কথা শুনে বেশ চিন্তিত মুখে আমি তাকালাম অমলের দিকে। তারপর বললাম, আচ্ছা অমল, একটা কথা আমাকে বলো তো, যে তোমার জন্ম কি তোমার মামা বাড়িতে হয়েছে? হ্যাঁ? না, আমার জন্ম আমার গ্রামের বাড়িতেই হয়েছিল। আমাদের বংশের ওই নিয়ম, প্রথম সন্তান তার বাপের ভিটেতেই জন্মায়। হুম, তাহলে তোমার সন্তানও নিশ্চয়ই তোমাদের বর্তমান বাসস্থানে হয়েছে, মানে তোমার মামা বাড়িতে, কারণ বর্তমানে ওটাই তো তোমার ভিটে শুনলাম। হ্যাঁ। হুম, দেখো অমল, আমি আমি খুব চেষ্টা করব তোমার ছেলেকে এই কালো ছায়ার কবল থেকে উদ্ধার করার, কিন্তু তার জন্য আমাকে একবার তোমার বাসস্থানে, মানে ওই ভিটেতে যেতে হবে। আমার এই কথা শুনে অমলের মুখ কিছুটা উজ্জ্বল হলো। ও তক্ষুনি বলল, যাবে? তা কবে যাবে বলো তারানাথ? আজ? না না, আজ নয়, আজ নয়, আজ যাওয়া সম্ভব নয়। তুমি এক কাজ করো, তোমার বাসস্থানের ঠিকানাটা লিখে দিয়ে যাও। হ্যাঁ, আমি পরের সপ্তাহে ওই ধরো বুধবার যাব।
দেখতে পেলাম অমলের দু চোখ গড়িয়ে জল নেমে এলো। তারানাথ, তারানাথ, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। আমি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই। তো আমি অমলকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠালাম। অবশ্য সেই মুহূর্তে আমিও কিন্তু জানতাম না যে আদৌ আমি কতটুকু করতে পারবো অমলের জন্য। যাই হোক, পরের সপ্তাহে বুধবার নাগাদ ভোরের রেলগাড়ি ধরে রওনা দিলাম ডুমুরগঞ্জ। অমলের মামাবাড়ির ভিটে, মানে ওর বর্তমান বাসস্থান ডুমুরগঞ্জ, তার উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। অমলের বাড়ি পৌঁছতেই একটা অদ্ভুত অনুভূতি হলো যেন আমার। আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি অমলের বাড়ির লোকেরা ঠিকই, কিন্তু কিন্তু ওর বাড়ির পরিবেশটা আমার বড্ড ভারী ঠেকল। যেন কোনো অশুভ শক্তি জাঁকিয়ে বসেছে ওর সারা বাড়ি জুড়ে। কেমন একটা ভারী বাতাস, খুব মৃদু একটা দুর্গন্ধ নাকে এলো। এই অনুভূতিগুলো যে কেবল আমারই হবে তা তো বলাই বাহুল্য, কারণ তোমরা তো জানোই যে আমার এমন কিছু শক্তি আছে যা অন্যদের থেকে আমাকে পৃথক করে। আর তাই অমলের বাড়ির কেউ কিংবা অমল যে এই বিষয়গুলো সম্পর্কে একেবারে অজ্ঞাত তা আমি তখনই বুঝতে পারলাম, এবং ওদের এসব নিয়ে কিছু বলে ওদের চিন্তা বাড়ানোর কোনো চেষ্টাই আমি করলাম না। আমি অমলকে বললাম, অমল, তোমার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে হবে, বুঝতে পারলে? তুমি সেই ব্যবস্থা করো। অমল হাসি মুখে আমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমি অমলের মা ও মামির কাছে কথা বলতে বসলাম আর কি, এই বাড়ি সম্পর্কে আরও কিছু জানা যায় কিনা সেটার জন্য। কিন্তু অমল যতটুকু বলল তার বেশি এনারা আমাকে কিছুই বলতে পারলেন না। অগত্যা অমলকেই ধরলাম ও সারা বাড়ি একবার ঘুরে দেখানোর জন্য। অমল তো এক কথায় রাজি। বেশ বড় বড় চারখানা আস্ত ঘর, দক্ষিণের ঘরটার উপরে চিলেকোঠা। তখনকার সময় মাটির বাড়িতে দোতলা তোলা মানে তাদের অবস্থা বেশ সচ্ছল। অবশ্য অমলের মামা বাড়ির সম্পত্তি অনেক, সেটা পরে ওদের জমির পরিমাণ দেখেই বুঝেছিলাম। আমি ধীরে ধীরে সমস্ত ঘরই ভালোভাবে ঘুরলাম। তবে দক্ষিণের চিলেকোঠায় আমার আর সেদিন যাওয়া হলো না, কারণ সে সময়ই অমলের ছেলে মোহন বাড়ি ফিরেছে। ওর বাড়ি ঢোকার শব্দ শুনে আমরা বাইরে বেরোলাম। দেখলাম ছেলেটি বেশ সৌম্য দর্শন, অমলের স্ত্রীর মতোই গায়ের রং, গৌর বর্ণ, বেশ লম্বা চওড়া। তবে ছেলেটির মুখে দেখলাম অদ্ভুত এক আতঙ্ক। অমল আমার সাথে মোহনের পরিচয় করিয়ে দিল। মোহনও এগিয়ে এসে প্রণাম করল আমাকে। ছেলেটি যখন আমার পা স্পর্শ করল, এক মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল। আশ্চর্য, এ কি ভয়ঙ্কর ঠান্ডা স্পর্শ! খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে মোহনের উদ্দেশ্যে বললাম আমি, বাবা মোহন, দেখো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আজ না হলেও এই ধরো কালকে কি তুমি আমাকে একটু সময় দিতে পারবে? ছেলেটি মুখে এক চিলতে হাসি এনে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয় কাকাবাবু। কাল তো বৃহস্পতিবার, আমাদের অফিস বন্ধই থাকে, আর সারাদিনই আমি তাই ফাঁকা। বেশ 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 বেশ, যাও বাবা যাও, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। সারাদিন অফিস করেছো, যাও।
ছেলেটি আমার দিকে একটি সৌজন্যের হাসি হেসে এগিয়ে গেল বাড়ির ভেতরে। কিন্তু ওর যাওয়ার পথে আমি যা দেখলুম তাতে সে রাত্রিতে আমার ঘুম উড়ে গেল। দেখলুম আমি ওকে ঘিরে অদ্ভুত এক নিশ্চিত্র কালো ছায়া। নিজেকেই ভরসা করতে পারলুম না আমি। এই প্রথমবার পারবো তো আমি? অমলের ছেলেটিকে আমি বাঁচাতে পারবো তো? সারা রাত বিছানায় শুয়ে ছটফট করলাম। মাঝে একবার উঠেছিলাম, ঘরের দরজা খুলতে দেখলুম একটা ছায়া মূর্তি সরে গেল দক্ষিণের ঘরটার সামনে থেকে। আমি আমি নিশ্চিত হলুম যে এই অভিশাপ বংশ পরম্পরায় না, না না, কখনোই না। এই অভিশাপ আসলে এই ভিটে বাড়ির অভিশাপ। অমলের বেঁচে থাকার কারণ এটাই যে ওর জন্ম এই মাটিতে না। এই ধারণা আমার আগেই হয়েছিল, এখন নিশ্চিত হলাম। আর তার সাথে এও নিশ্চিত হলাম যে অমলের আশঙ্কা মোটেও মিথ্যে নয়। ওর ছেলে মোহনের জীবন সত্যিই বিপর্যস্ত। কিন্তু কিন্তু কি এমন অভিশাপ আছে এই বাড়িতে যার জন্য এই বাড়ির ছেলেরা 25 বছর বয়সও পেরোয় না, তাদের মৃত্যুবরণ করতে হয়? এই রহস্যের উদ্ঘাটন আমাকে যত দ্রুত সম্ভব করতেই হবে। পরদিন সকালের জলখাবার খেয়ে মোহনকে সামনে নিয়ে বসলাম। আমি আর মোহন ছাড়া ওই ঘরে আর কারোরই থাকা যাবে না, সেটা বলে দিলাম বাড়ির প্রতিটি সদস্যদের। মোহন শুরু করল। বলুন কাকাবাবু, কি জানতে চান আপনি? সেটা তো বলবোই, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি কি জানো আমার এ বাড়িতে আসার উদ্দেশ্যটা ঠিক কি? হ্যাঁ, তা কিছুটা জানি। বাবাই আপনাকে এখানে ডেকে এনেছেন আমার বিপদ কাটানোর জন্য। তবে জানি না আদৌ আপনি আমাকে বাঁচাতে পারবেন কি না। এ অভিশাপ যে বহু যুগের কাকাবাবু। হতে পারে, হতেই পারে। কিন্তু মোহন, তুমি কেন ধরেই নিচ্ছ যে আমি তোমাকে বাঁচাতে পারবো না? হ্যাঁ, শোনো শোনো মোহন, ঈশ্বর যদি চান আর তুমি যদি আমাকে তোমার সাথে ঘটা সমস্ত ঘটনা, তোমার সমস্ত অনুভূতি খুলে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। হ্যাঁ, এই বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। দেখলাম আমার কথা শুনে মোহনের চোখে মুখে এতক্ষণে সামান্য ভরসার আভা ফুটে উঠেছে। পারবেন কাকাবাবু? আচ্ছা, আমি আমি সমস্তটা আপনাকে খুলে বলছি। এই ঘটনার শুরু আজ থেকে প্রায় 6 মাস আগে। ঠিক যেদিন থেকে আমি 24-এ পা দিলাম সেদিন থেকেই প্রথমটায় মাঝে মাঝে একটা অদ্ভুত ছায়া দেখতে পেতাম। আমার ছায়া নয়, আমার কেন, কোনো মানুষেরই ছায়া নয়, হতে পারে না। অদ্ভুত লম্বা নাক, ঠিক হাতির সুরের মতো। প্রথমটায় আমি ওসব আমার মনের বিকারই ভেবেছিলাম, কারণ এসব গল্প আমি আগেও শুনেছি। কিন্তু যত দিন যেতে থাকলো বুঝলাম বিষয়টা মনের বিকার না। এখন সেই ছায়া আমার আমার সবসময়ের সঙ্গী যেন। বাসে, ট্রেনে, কোনো জায়গাতেই ওই ছায়া আমার পিছু ছাড়ে না। এই যে আপনার কাছে বসে আছি, এখনো এখনো ওই ছায়া আমার সাথেই আছে। অদ্ভুত একটা ভয়ার্ত দৃষ্টিতে মোহন দেওয়ালের দিকে তাকিয়ে আছে দেখতে পেলাম। কিছুক্ষণ চুপ করে রইল মোহন, তারপর ও আবার বলে উঠল, কাকাবাবু, আমার মনে হয় না মৃত্যুর আগে এই ছায়া আমাকে ছাড়বে। এই ছায়াই বোধহয় আমার মৃত্যুর সংকেত কাকাবাবু। আমি মোহনের হাতটা শক্ত করে ধরে বললাম,
কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই মোহন। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ, এই ছায়ামূর্তির কোপ থেকে আমি তোমাকে উদ্ধার করবই। একদম ভয় পেও না, একদম না। মোহনের সাথে কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে গেল, বুঝতে পারলে। আমাদের দুপুরের খাওয়ার ডাক পড়ল। তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে এবার নিজেই সেই দক্ষিণের ঘরটার দিকে গেলাম, সঙ্গে কাউকে না নিয়েই। নিচের তলা তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলাম না। এবার পালা চিলেকোঠার। বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে নিচের তলাটা ঠিকভাবে পরিদর্শন করতে। এখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে চারিদিকে। বাইরেটায় ঘন অন্ধকার, আর ঘরের ভেতরে পাল্লা দিয়ে বাড়ছে গুমোট। একটা একটা দম বন্ধ করা পরিবেশ চারিদিকে। সংকীর্ণ সিঁড়ি দিয়ে আমি চিলেকোঠায় উঠলাম, আর ওঠার সাথে সাথে সেই দমবন্ধ পরিবেশটা যেন আরো জাঁকিয়ে বসলো বুকের মাঝে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। এই ঘরের ব্যবহার যে বহুদিন ধরেই বন্ধ তা বোঝা যাচ্ছে স্পষ্ট। আমার হাতে একটা টর্চ, তাতে দেখলাম চিলেকোঠার ভেতরটাই কেবল ফাঁকা নয়, বড্ড শুনশান। কেবল কয়েকটি পুরনো আসবাবপত্র ছাড়া আর বিশেষ কিছুই নেই। আর আছে বলতে চামচিকে ও মাকড়সার চরম উৎপাত। প্রায় 2 ঘন্টা, বুঝলে, 2 ঘন্টা ধরে ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে পর্যবেক্ষণ করেও না সেরকম কিছুই পাওয়া গেল না। তো বেশ হতাশ হয়েই বেরিয়ে আসছিলাম ওখান থেকে। আর ঠিক ঠিক তখনই একটা চৌকো কুলুঙ্গি চোখে পড়ল আমার দেওয়ালে। সেই কুলুঙ্গিতে রাখা বেশ কিছু পুরনো জিনিস, ওই একটা ল্যাম্প, একটা শো পিস, আর একটা অদ্ভুত ধরনের গণেশ মূর্তি। প্রথম তা ঠিক বুঝিনি, জিনিসগুলো রেখেই চলে আসছিলাম। পরে কি জানি না কি মনে হলো, ওই অদ্ভুত দর্শন গণেশ মূর্তিটা নিয়ে নেমে এলাম নিচে। এসে লণ্ঠনের আলোতে, বুঝতে পারলে, ওই খুব ভালো করে মূর্তিটাকে পর্যবেক্ষণ করলাম। তোমাদের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এরকমই একটা গণেশ মূর্তি। তন্ত্র শাখায় বেশ কিছু জ্ঞান আমার ছিল, সেটা তো তোমরা জানোই। তো সেখান থেকেই এই উচ্ছিষ্ট গণেশ সম্পর্কে কিছু ধারণা ছিল আমার। এ হলো তন্ত্র শাখায় গণেশের এক রূপ। বিস্তারিতভাবে তো আগেই বলেছি তোমাদের এ বিষয়ে। তো সেই রাত্রে ওই মূর্তিটি মাথার সামনের টেবিলের উপর রেখেই ঘুমিয়ে পড়লাম। তখন মাঝরাত হঠাৎ একটা অদ্ভুত স্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেল। ঠিক ঠিক ওই মোহনের বর্ণনা করা ছায়ামূর্তি যেন আমার স্বপ্নে এসে আমাকে কিছু বলতে চাইল, কিন্তু ঠিক কি যে বলতে চাইল সেটা বুঝতে পারলাম না। পাশের টেবিলে চোখ যেতেই দেখলাম উচ্ছিষ্ট গণেশের মূর্তিটা সেখানে। ছায়ামূর্তির গঠন ঠিক ঠিক এই রকমই, হ্যাঁ, ওই উচ্ছিষ্ট গণেশের মতো। কিন্তু যতক্ষণ না কোনো মূর্তিকে প্রতিষ্ঠা করা না হয়, তার মধ্যে তো প্রাণশক্তির সঞ্চার হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠা না করা হলে তো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার সম্ভব নয়। তো তাহলে এরকম একটা স্বপ্ন, আর তাছাড়া এটা তো কেবল স্বপ্নই না, এই মূর্তির ছায়ায় তো প্রত্যক্ষ করে এসছে মোহন এবং এই ভিটের পূর্বপুরুষেরা। তাহলে কি বহু বছর আগে এই ভিটেরই কেউ এই দেবীর প্রতিষ্ঠা করে আরাধনা করেছেন, কিন্তু অভীষ্ট সিদ্ধির পরে কোনো কারণে বিসর্জন করে উঠতে পারেননি? তাই কি এই উচ্ছিষ্ট গণেশের কোপ পড়েছে এই ভিটের উপর? হ্যাঁ, তাই হবে।
তাই হবে। এবং হয়তো ঠিক এই কারণেই এই ভিটেতে জন্মানো কোনো পুরুষের বয়স 25 পেরোয় না। তো যাই হোক, সেই রাত্রিটা কোনো রকমে কাটিয়ে পরদিন সকালেই অমল আর মোহনকে জানালাম সবকিছু। দেখলাম অমলের চোখে মুখে ভয় জমেছে বেশ। তারানাথ, তারানাথ, এই পরিস্থিতির থেকে মুক্তির কি কোনো উপায় নেই? একেবারে যে নেই সেটা নয়, একটাই উপায় আছে অমল, একটাই। তবে জানি না কতটুকু সফল হওয়া সম্ভব তাতে। কি কি উপায় তারানাথ? সঠিক তান্ত্রিক পদ্ধতিতে উচ্ছিষ্ট গণেশ দেবের পুজো করে সঠিক পদ্ধতিতে বিসর্জনই হলো এই বিভীষিকার হাত থেকে বাঁচার একমাত্র উপায়। তাহলে আর দেরি কেন তারানাথ? তা তুমি বলো এই পুজোর জন্য কি কি সামগ্রী লাগবে, আমি সব ব্যবস্থা করছি। দাঁড়াও দাঁড়াও অমল, দাঁড়াও। এত ব্যস্ত হলে কি চলে? হ্যাঁ, সবকিছু তো একটা সঠিক সময় থাকে নাকি? তো এই পুজোরও একটা সঠিক তিথি আছে জানবে। তো তার আগে এ পুজো এবং বিসর্জন পদ্ধতি সম্ভব নয়। কবে হবে সমগ উপাচার তবে? আগামী মঙ্গলবার এই উপচার হবে। তার আগে কোনো ভালো দিন নেই। আমি বরং তোমাদের এই পুজো পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। হ্যাঁ, ভালো করে শুনে নাও। উচ্ছিষ্ট গণেশের পুজো করা হয় শ্রেষ্ঠ বরলাভ অথবা বিশেষ কোনো কামনা পূরণের জন্য। হয়তো এই ভিটের কোনো পূর্বপুরুষ বিশেষ কোনো অভিসন্ধি পূরণের উদ্দেশ্যেই এই মূর্তি প্রতিষ্ঠা ও তাতে প্রাণ প্রদান করেন। এই দেবতার ধ্যান করলে পঞ্চ ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ প্রাপ্তি হয়, যে কোনো ইচ্ছে পূরণ হয়। কিন্তু এই দেবতা আরাধনার আরেকটি বিশেষ দিক আছে। হ্যাঁ, সেটাই সবচেয়ে মারাত্মক। অভীষ্ট সিদ্ধির পর সঠিক পদ্ধতিতে এই দেবতার বিসর্জন করতে হয়। হ্যাঁ, আর না হলে পরিবারের উপর নেমে আসে কালো ছায়া অভিশাপের, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপরও অভিশাপ রূপে থেকে যায়। দেখছো তো যে ছায়া তোমাদের পরিবারের ওপর পড়েছে, এটা উচ্ছিষ্ট গণেশের সঠিক পদ্ধতিতে বিসর্জন না করার ফল। হ্যাঁ, এই আদি রসাত্মক মূর্তি কল্পটি গণেশ ও মহাশক্তির একত্বের দ্যোতক রূপে প্রতিভাত হয়। মূল ধারার হিন্দু ধর্মে মদ নিষিদ্ধ হলেও এই তন্ত্রমার্গে উচ্ছিষ্ট গণেশ মদ্যপানরত এবং তার পূজাতেও মদ ব্যবহৃত হয়। পূজা সামগ্রীতেও তা লাগবে। তাছাড়াও উচ্ছিষ্ট গণেশকে পুজোর সময় পূজককে উচ্ছিষ্ট অবস্থায়, অর্থাৎ নগ্ন বা মুখে খাদ্যদ্রব্য নিয়ে পুজো করতে হবে। আর এই পুজোয় বসবে মোহন। যেহেতু বিপদ ওর ওপরেই, তাই ওকেই এই দেবতার পুজো করে সঠিক পদ্ধতিতে বিসর্জন করতে হবে। কিন্তু তারানাথ, ও কি পারবে সবটা? যদি কিছু ভুল হয়? ভুল যদি কিছু হয় তাহলে সর্বনাশ হবে অমল। তবে তোমাদের চিন্তা নেই, আমার কথা মতো চললে তোমাদের কোনো রূপ বিপদ হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, এই যে কাগজে আমি লিখে দিয়েছি সমস্ত কিছু, হ্যাঁ, এগুলো জোগাড় করে রেখো। আগামী মঙ্গলবার মধ্যরাতে এই পুজোতে বসতে হবে আমাদের, এবং সূর্য ওঠার আগে ওই মূর্তি বিসর্জন করতে পারলেই তোমাদের পরিবার থেকে এই কালো ছায়া চিরতরে কেটে যাবে। হ্যাঁ, তবে একটা কথা, উচ্ছিষ্ট গণেশ হলেন তন্ত্রমতের উচ্চ মার্গের দেবতা। যেহেতু এই তন্ত্রমতের বিভিন্ন মার্গ বর্তমান, এবং এই মার্গের সব থেকে নিম্ন স্তরে বিভিন্ন অপদেব দেবীর অবস্থান, যারা মানুষের অমঙ্গলের জন্য ওঁত পেতে থাকে, তাই উচ্ছিষ্ট গণেশের পুজো বিসর্জনের সময় মার্গের সাদৃশ্যের কারণে এদের উৎপাত এবং পুজো বিসর্জন পদ্ধতি ভণ্ডুল করার চেষ্টাও কিন্তু থাকবে তুঙ্গে, বুঝতে পারলে?
এই বিষয়ে কিন্তু আমাদের প্রচণ্ড সচেতন থাকতে হবে, কারণ কারণ এরা নানা রকম মায়া সৃষ্টি করতে সক্ষম। বিভিন্ন রকম গলার স্বর বদলানো থেকে নানা প্রকার ভীতি ও মানসিকভাবে বিপর্যস্ত করতে এরা কিন্তু সিদ্ধহস্ত। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা কাকাবাবু, আপনি যা বলবেন সেভাবেই আমরা সম্পূর্ণ পদ্ধতিটি সমাপ্ত করব। এইবারে অমল আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তারানাথ, এই উপাচারের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটি? বিসর্জন পদ্ধতি। হ্যাঁ, কারণ ওই বিসর্জনের সময় যে বিসর্জন করবে সে একা থাকবে, আর কেউ থাকতে পারবে না তার সাথে, এবং সেটা হবে রাত্রি ও দিনের সন্ধিক্ষণ, ভয়ঙ্কর সময়। অপশক্তিরা এই সময় সব থেকে বেশি জাগ্রত থাকে, তাই সামান্য অসাবধান হলে মৃত্যু অনিবার্য। অমল, আচ্ছা তারানাথ, মোহন শুধু পুজোতেই যদি বসে আর আর আমি বিসর্জনটা করি, এ কি সম্ভব? আমি দেখলাম অমলের চোখে তখন সন্তান হারানোর ভয় প্রকট। আমি ওর চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ সম্ভব। এরপর মোহন অবশ্য অমলকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে বিসর্জনটা যাতে মোহনকেই করতে দেওয়া হয়, কিন্তু না, অমল কোনো কথাই শোনেনি। অবশেষে সেই দিনটি এলো। সকাল থেকেই সমস্ত আয়োজন সম্পন্ন করে রাত 11টা নাগাদ ওই দক্ষিণের ঘরের চিলেকোঠায় আমরা পুজো আরম্ভ করলুম। যেহেতু ওই ঘরেই উচ্ছিষ্ট গণেশ মূর্তি পাওয়া গিয়েছিল, তাই ওই ঘরেই পুজো করাটা যথাযথ বলে মনে হয়েছিল আমার। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা, তখনই মোহন ও অমল পূর্বে বলা পদ্ধতি অনুযায়ী প্রস্তুত হয়ে পুজোতে বসল। আমি ওদের চারপাশে একটা গণ্ডি কেটে দিলাম, যাতে কোনো অপশক্তি ওদের ক্ষতি করতে না পারে। পুজো আরম্ভ হলো। গং গণেশায় নমঃ। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरं प्रणमाम्यहम्। লাল ফুল এবং রক্তচন্দন দিয়ে মূর্তির আরাধনা শুরু হলো, আর ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর কান্নার শব্দে সারা ঘর কেঁপে উঠল। অমল বলে উঠল, এ তো মায়ের কান্নার শব্দ। ওদের কোনো বিপদ ঘটল নাকি? হ্যাঁ? আমি অমলকে আশ্বাস দিয়ে বললাম, তুমি একদম চিন্তা করো না অমল, এ সমস্ত নিয়ে একদম চিন্তা করো না। এ কান্নার শব্দ খুঁড়িমার নয়, এই শব্দ কোনো নিম্ন মার্গের অপদেবীর কান্নার শব্দ। বিভ্রান্ত হয়েও না, আমাদের পুজোতে সমস্যা সৃষ্টি করাই এর একমাত্র উদ্দেশ্য। ওইদিকে মন না দিয়ে পুজোর দিকে মন দাও, পুজোর দিকে মন দাও, পুজো সম্পন্ন করো। হ্যাঁ, পুজো সম্পন্ন করো, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না এসব। আমার এই কথার পর অমল এবং মোহন কেউই আর কোনো রকম বাধাতে কান না দিয়ে পুজো সম্পন্ন করল। আর এর মাঝে কত কিছু হলো। কিছু বিকট দর্শন মূর্তি, বুঝলে, বিকট দর্শন মূর্তি বাড়ির ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে মানে আমাদের ঠিক মুখের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। কিন্তু আমি অবাক হলাম অমল আর মোহনের সাহস দেখে। তারা বিন্দুমাত্র বিচলিত না হয়ে এই পুজোটা সম্পন্ন করল। আর এবার এলো সেই সন্ধিক্ষণের মূর্তি বিসর্জনের পালা। এই কাজটা ছিল সব থেকে কঠিন এবং সব থেকে বিপদের আশঙ্কা এতে। হ্যাঁ, এই কাজটা একাই অমলকে করতে হবে। আগেই তো তোমাদের বলেছি যে মোহনই বিসর্জন করতে চেয়েছিল, কিন্তু এতে বিপদের আশঙ্কার পরিমাণ জেনে অমল কিছুতেই রাজি হয়নি মোহনকে দিয়ে এই কাজ করাতে।
এই উচ্ছিষ্ট গণেশের মূর্তি নিয়ে সামনের দিঘিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় এবং সম্পূর্ণ একা বিসর্জন করে আসতে হবে। পথে বহুবিধ বিপদ জাল পেতে আছে। আমি অমলকে বারবার বলে দিলাম কোনো কিছুতে যেন কর্ণপাত না করে। অমল মূর্তি নিয়ে গেল। যতক্ষণ না মূর্তি বিসর্জন হলো, বাপ রে কি বলবো তোমাদের, এই ঘর জুড়ে চলল ভয়ঙ্কর সব কাণ্ড। ভয়ঙ্কর, সে বর্ণনা করা যাবে না। ধরো মুন্ডহীন কিছু প্রেত সারা ঘর জুড়ে শুরু করে দিল তাণ্ডব নৃত্য। মানে সেই যে কি ভয়ঙ্কর নৃত্য, কি বলবো তোমাদের। আমি মোহনকে চোখের ইশারায় বললাম চুপ, একদম চুপটি করে গণ্ডির ভেতর বসে থাকতে। সে তাই করল। তারপর একটা সময় সমস্ত বন্ধ হয়ে গেল। মুন্ডহীন প্রেতগুলো যেন উবে গেল কর্পূরের মতো হাওয়ায়। মুহূর্তে ঘরের ভারী আবহাওয়াটাও কেটে গেল। সুন্দর একটা শুভ শক্তি যেন ছড়িয়ে পড়েছে সারা ভিটে জুড়ে। বুঝলাম যে সঠিক পদ্ধতিতেই দেবমূর্তি বিসর্জন হয়েছে। যাক, ভাড়া কেটেছে তাহলে। তারপর আধ ঘন্টা কেটে গেল। আমি সম্পূর্ণ ঘরের শুদ্ধিকরণ করে মোহনকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলাম। আর কোনো অশুভ শক্তির কণাও নেই এই ঘরে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এতটা সময় কেটে গেল, অমল তো বাড়ি ফিরল না তখনও। একটা অদ্ভুত চিন্তা পেয়ে বসল। চিন্তা না বলে ওটাকে দুশ্চিন্তা বলাই ভালো। না 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 না, আর অপেক্ষা করা যায় না। বিসর্জন পদ্ধতি তো অনেকক্ষণ সমাপ্ত হয়েছে। তাহলে অমল কেন আসছে না? আমি আর মোহন ছুটলাম দিঘির দিকে। কিছুটা দূরে যেতে দেখি অমল অচেতন অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ও সম্পূর্ণ দেহ রক্তাক্ত। কি আশ্চর্য! আমি ওর নিরাবরণ দেহ একটা চাদর দিয়ে ঢেকে দিলাম। মোহন একটু জল এনে ওর বাবার চোখে মুখে দিল। মাত্র কয়েক মিনিটের জন্য অমলের সংজ্ঞা এলো। ও চোখ খুলে প্রথমে আমার দিকে তাকালো, তারপর মোহনের দিকে। দেখলাম পিতা পুত্র উভয়ের চোখেই জল। অমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তারানাথ, আমার ছেলের সব বিপদ কেটেছে তো? হ্যাঁ 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 অমল, হ্যাঁ, তুমি চিন্তা করো না। তোমার ছেলে এবং এই ভিটে বাড়ি এখন সম্পূর্ণ বিপদ সীমার ঊর্ধ্বে। হ্যাঁ, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো অমল? হ্যাঁ, বিসর্জন পদ্ধতি তো সঠিকভাবেই হয়েছে। তাহলে এই অবস্থা কি করে হলো তোমার? হ্যাঁ তারানাথ, ওই দেবমূর্তি বিসর্জনের সময়ও রাস্তা এবং দিঘিতে নানা অপশক্তি নানাভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আমি থামিনি। আমার ছেলেটাকে তো আমাকে বাঁচাতে হতো। বলো, তোমার শেখানো পদ্ধতিতে আমি বিসর্জন করেছি, একেবারে সঠিক নিয়মে। না, সেটা তো আমি বুঝতেই পেরেছি অনেক আগেই। কারণ বিসর্জন ত্রুটিমুক্ত সঠিক নিয়মে হয়েছে বলেই তো আজকে এই ভিটে বাড়ি অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন সেটা নয়। আমি জিজ্ঞেস করছি যে তোমার এই অবস্থাটা কিভাবে হলো, কেমন করে? আসলে বিসর্জন করে ফেরার পথে আমি মোহনের আর্তনাদের শব্দ শুনেছিলাম। সে শব্দ এমনই
যা একেবারে একেবারে বুকে গিয়ে লাগে। ঠিক তখনই আমি দিশেহারা হয়ে পেছনে ফিরে দেখেছিলাম। ভেবেছিলাম আমার বিসর্জনে হয়তো কোনো ভুল, কিন্তু না, ও তো মায়া ছিল। তুমি আমাকে পেছনে ঘুরতে বারণ করেছিলে, কিন্তু আমি তাই করে ফেলেছিলাম। ঠিক তখনই এক ভয়ঙ্কর কিছু আমাকে আক্রমণ করে। আমাকে রক্তাক্ত করে ভোরের আলো ফোটার সাথে সাথে অদৃশ্য হয়। আর তারপরেই তোমরা এখানে। না, আর কিছুই বলতে পারেনি অমল। চিরতরে চোখ বুজেছিল। তবে ও যেটুকু বলেছে তাতেই এ পৃথিবীর একজন পিতা তার সন্তানের জন্য কত সহজে মৃত্যুর গরল পর্যন্ত পান করতে পারে সেটাই আবারও প্রমাণ হয়েছিল সেদিন। বুঝতে পারলে? সেটাই প্রমাণ হয়েছিল। নমস্কার। পাসিং শোয়ের আড্ডার দ্বিতীয় গল্পে আপনারা শুনছিলেন ডোনা মিশ্রের কলমে নীল গণেশের সাধনা। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওর সব আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্প পাঠে এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে সন্তু, শান্তনু এবং অতনু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। তবে আজকের জন্য এটুকুই। ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন পাসিং শোয়ের আড্ডা। এবং পরের বার ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শো আনতে ভুলবেন না কিন্তু।